নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজ আমরা আলোচনা করব তিল চাষ নিয়ে কয়েকটা বিষয়। তিল গাছকে এই সময় মার্চ মাসের প্রায় মধ্যবর্তী সময় দিকে আলু চাষ ওঠার পরেই সাধারণত জমিতে তিল চাষ করা হয়। এই তিল চাষ কিভাবে করলে মোটামুটি ঠিকঠাক ভাবে আমরা ফলন ফলাতে পারবো সেই নিয়ে আলোচনা করব, এবং তিল চাষে কি পরিমাণ সার প্রয়োগ করা প্রয়োজন এবং কিভাবে এর পরিচর্যা সাধারণত করতে হয় সেই নিয়ে আলোচনা করব। আমরা জানি যে তিল চাষ খুব একটা পরিশ্রমী চাষ নয়, বা খুব একটা বেশি খরচের চাষ নয়, বা খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না। তিল চাষের প্রথমে কি করতে হয়? প্রথমে আমরা কি করি, জমিটা রেডি করে নিই, এবং জমিটা রেডি করে পরে বীজটা বুনন করতে হয়। বীজটা বোনার আগে কি করতে হবে, বীজটা যদি আমরা একটু ভিজিয়ে নিই আগের দিন, ভেজা বীজে দ্রুত জার্মিনেশন হয়, খুব দ্রুত গাছটা বেরোতে সাহায্য করবে, এবং মাটিতে একটু রস থাকতে হবে। মাটি যত ভিজে থাকবে তত কি হবে, দ্রুত গাছটা বেরিয়ে আসবে। তাহলে প্রথমে কি করতে হবে, তিলটাকে আমরা ভিজিয়ে নিলাম, এবং তিলটা কত পরিমাণ দেব? 1 বিঘা জমি যদি 33 ডিসমিলে 1 বিঘা হয়, যাদের 1 বিঘা জমিতে 1 কিলো বীজ লাগবে। 1 কিলো তিল বীজ আমরা ভিজিয়ে নেব। এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ এরিয়াতেই মানুষের বাড়িতে যে বীজ রাখা থাকে সেই বীজ থেকেই মানুষ করে বছর পর বছর। আবার যদি কেউ কেউ এমনও মানুষ আছে, কিছু মানুষ যারা মার্কেট থেকে পারচেস করলে প্রায় 150 টাকা কিলো বীজের দাম পড়ে, এবং বাড়ির যদি বীজ হয় সেটা 50, 60, 70 এরকম রেঞ্জের মধ্যে, মার্কেট রেট যেমন সেই রেঞ্জের মধ্যে মিলে যায়। তাহলে তিল বীজটাকে আগের দিন রাত্রিতে ভিজিয়ে নিয়ে পরে জমি প্রস্তুত করা থাকবে সেখানে ছড়িয়ে দিতে হয়। এবং ছড়ানোর সময় অনেক সময় কি হয়, দেখা যায় যে জমিতে প্রচুর পরিমাণ ঘুরঘুরে বা ছোট গোত্র লেদা পোকা গাছটা বেরোলে কিন্তু গাছটা কেটে ফেলে দেয়। এর থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে 400 ml থেকে 500 ml ডার্সবান অর্থাৎ ক্লোরোপাইরিপস 20% টেকনিক্যালটা বালিতে মিশিয়ে পরে ছড়িয়ে দিতে হবে জমিতে, এবং তারপরে রোটারটা চালাতে হবে। কেন? রোটারটা চালালে কি হবে, এই পেস্টিসাইডটা মাটির ভেতরে ঢুকে যাবে এবং একটা লেয়ারে জুড়ে থাকবে, তার ফলে সেই লেয়ারটাতে ঘুরঘুরে বা উই বা এই ধরনের পোকামাকড় কিন্তু গাছের বা বীজটার ক্ষতি করবে না, বীজটাকে খেয়ে নেবে না। এবং রোটার চালিয়ে মই দিয়ে দিলাম, তার ফলে এটা উপরে দিলে কি হবে, রোদের যে হিট উপরে কিন্তু ওষুধটা যদি ছড়ানো থাকে সেই ওষুধটার কার্যক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যাবে। যদি মাটির ভেতরে থাকে, একটু ঠান্ডা ওয়েদারের মধ্যে থাকলে ওষুধটা কিন্তু লংজিভিটিটা অনেক বেশি হয়, বেশি দিন ধরে প্রোটেকশন দেয়। এটা হলো আমাদের প্রথম ধাপ। এবং বোনার 24 ঘন্টার মধ্যে পেন্ডিমিথালিন 125 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে পরে স্প্রে করতে হবে। পেন্ডিমিথালিন একটা হলুদ রঙের কেমিক্যাল, যেটা কিনা 24 ঘন্টার মধ্যে স্প্রে করে দিলে ওই জমিতে যত ঘাস বীজ আছে সেগুলোকে আর ফুটতে দেবে না। অর্থাৎ এর কাজ হচ্ছে ঘাসকে বন্ধ করা, এবং এটা হচ্ছে প্রি সিলেক্টিভ হার্বিসাইড। প্রি মানে কেন, ফসল ঘাস বেরোনোর আগে এটাকে স্প্রে করতে হচ্ছে, এবং সিলেক্টিভ অর্থাৎ এই খসলা গাছকে বা তিল গাছকে বার হতে দেবে, কিন্তু অন্যান্য ঘাসকে কিন্তু কোনোভাবেই বার হতে দেবে না। এর কাজ ঘাসের যে বৃদ্ধি, অঙ্কুরোদ্গমকে বন্ধ করা। তাহলে অর্থাৎ তিল গাছ বেরিয়ে আসবে এবং ঘাসগুলো কিন্তু বেরোতে পারবে না। যদি আপনারা চান একটু বেটার প্রোটেকশন নিতে, আপনারা ইউজ করবেন পেন্ডিমিথালিন 125 থেকে 150 ml, সিচুয়েশন অনুযায়ী, পজিশন অনুযায়ী করবেন। যারা মনে করছে যে আমি 3 ট্যাঙ্ক স্প্রে করে 1 বিঘা কভার করতে যাই, তারা 150 ml ইউজ করুন। যাদের মনে হচ্ছে যে আমরা 4 ট্যাঙ্কি জল স্প্রে করবো, তারা 125 ml ইউজ করুক, কাজটা সারতে পারেন। এবং এর পরবর্তী ক্ষেত্রে হলো গাছ বেরিয়ে যাবে। ছোট গাছ যখন বেরিয়ে যাবে তখন অনেক সময় দেখা যায় যে ডাস্টবান দেওয়া থাকলেও, অর্থাৎ ক্লোরোপাইরিপস 20% এই কেমিক্যালটা দেওয়া থাকলেও গাছের দাঁড়িয়েছে, তো গোড়ায় গিয়ে পরে একটা পোকা কট করে কেটে দেবে, গাছটা এভাবে দেখবেন উল্টে গেছে। তাহলে এই রোগটা যদি দেখা যায় যে গাছ ভেঙে পড়ে যাচ্ছে বা উল্টে যাচ্ছে, কোথাও কিছুতে যেন কেটে দিচ্ছে, সেটা ঘুরঘুরে পোকায় হোক না কেন বা লেদা গোত্রের পোকায় হোক না কেন, তখন আপনাকে প্রয়োগ করতে হবে একটা ভালো লেদা বা পোকার এই ধরনের একটা ওষুধ। কি ওষুধ ইউজ করবেন, সেটা বক্সার হতে পারে, সেটা পোলার হতে পারে, সেটা ইমেজ হতে পারে, বা চিতা হতে পারে। এই যে কোনো ওষুধগুলো নিয়ে পর একটু প্রয়োগ করে দেবেন, তাহলে কিন্তু এই কাটাটা বন্ধ হয়ে যাবে, এবং গাছের গোড়া যখন একবার শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর কোনো পোকাতে কাটতে পারবে না বা নষ্ট করতে পারবে না। পরবর্তী ধাপ কি, এরপরে যখন গাছের সাইজ এরকম বড় হয়ে যাবে,
যদি ইন কেস তাতে ঘাস দেখা যায়, অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা যারা হয়তো পেরে ওঠেনি পেন্ডিমেথালিন স্প্রে করতে বা করেনি, অনেকে জায়গাতে আছে পেন্ডিমেথালিন স্প্রে করাই হয় না, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে একটা সিলেক্টিভ হার্বিসাইড অর্থাৎ এমন একটা ঘাস মরা প্রয়োগ করতে হবে যেটাতে অগাছাগুলোকে মেরে দেবে, এবং সেই অগাছাগুলোকে মারার পরে সে অরিজিনাল যেটা গাছ মেন প্ল্যান্ট অর্থাৎ এখানে তিল গাছটা বেঁচে থাকবে, কিন্তু যে আদার্স যে অপ্রয়োজনীয় গাছগুলো আছে সেই আগাছাগুলোকে সমস্তভাবে বিনাশ করে দেবে। এটা আমরা কি ওষুধের সাহায্যে বিনাশ করব? এক্ষেত্রে আমরা নিয়ে নেব এজিল আদামা কোম্পানির, যেটা টেকনিক্যাল নেম হচ্ছে প্রোপাকুইজাফফ 10% এসি। অর্থাৎ এই ওষুধটা আমরা 30 ml 30 ml প্রতি 15 লিটার জলে দিয়ে পরে স্প্রে করব। এবং মনে রাখবেন এই ওষুধটা স্প্রে করার আদর্শ সময় কখন? এই ওষুধটা স্প্রে করবেন যখন মাটিতে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, ভিজে ভাব থাকবে। কারণ কি হয়, গ্রীষ্মকালে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হলে মাটি একদম শুকিয়ে খুব ড্রাই হয়ে যায়, সেই সময় কিন্তু এই ওষুধটা দিলে অতটা কুইক মানে এর রেজাল্টটা দেখা যায় না। কারণ কি, হার্বিসাইড কিভাবে কাজ করে, গাছের পাতাটা আপনি দিলেন, গাছের মধ্যে ঢুকে যাবে এবং গাছের মধ্যে খাবারটা চলাচল করে পুরো গাছটাকে শেকড় থেকে ওপর পর্যন্ত এফেক্ট করে মারবে আস্তে আস্তে। এবং যখন জল না থাকবে, অর্থাৎ গাছের মধ্যে কিন্তু খাদ্যের সরবরাহটা খুব দ্রুত গতিবেগে হয় না, খুব স্লো স্পিডে হয়। শুকনো ড্রাই সিচুয়েশন যখন হবে সেই সময় কিন্তু হার্বিসাইড ওপর থেকে নিচে ভালো ফ্লো করতে পারবে না, গাছের খাদ্য সিস্টেমে প্রবেশ করতে পারবে না, সে তার জন্য কিন্তু সে সময় একটু কাজটা স্লো দেখা যায়। ওই কারণে এজিল বা প্রোপাকুইজাফফ ইথাইলটা যদিও কাজ করে, যদি আপনারা তড়গা সুপার দেন সেক্ষেত্রে কিন্তু শুকনো জমিতে কাজ হওয়ার মানে একদমই বাজে রেজাল্ট, খুব একটা ভালো কাজ হয় না, অনেক সময় লাগে, 12-15 দিন লেগে যায়, তারপর দেখা যায় আস্তে আস্তে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাচ্ছে। যেটা হচ্ছে কুইজানোফল্ভ ইথাইল, সেই ওষুধের একটা 10% পাওয়া যায়, একটা 5% পাওয়া যায়। অর্থাৎ কুইজানোফল্ভ ইথাইল থেকে প্রোপাকুইজাফফ ইথাইল অনেক ভালো ওষুধ হবে। অর্থাৎ পাতি বাংলা কোথায়, তড়গা সুপার যে ওষুধ তার থেকে কিন্তু এজিল টেকনিক্যাল এজিল ওষুধটা অনেক বেটার রেজাল্ট, অনেক ভালো। এজিলটা প্রয়োগ করার পর আপনারা দেখতে পাবেন ঘাসগুলো মারা যাচ্ছে, প্লাস তিল গাছের পাতাগুলো চকচক করছে এবং বড় হয়ে খুলে যাচ্ছে, একটা গ্লসি ভাব দেখা যায়, পালিশ করা ভাব দেখা যায় গাছের পাতাতে। হার্বিসাইড আপনারা দিয়ে দিলেন, হার্বিসাইড না দিলে কিন্তু খুব খুব ভয়ানক ভুল হয়ে যাবে এবং আপনারা দেখতে পাবেন যে তিল গাছের তুলনায় আগাছাগুলো অনেক বেশি হয়ে গেছে, গোটা জমি আগাছাতে ঢেকে গেছে, আপনি যাই ফার্টিলাইজার ইউজ করছেন সব কিন্তু নষ্ট করে দিচ্ছে, আগাছাতে খেয়ে নিচ্ছে। তাহলে এরপর রইলো বাকি ফার্টিলাইজার ব্যাপার। আপনি যখন লাগাবেন, লাগানোর সময় কি পরিমাণ ফার্টিলাইজার দেবেন? যাদের পতিত জমি অর্থাৎ নতুন জমিতে লাগানো হচ্ছে তাদের ক্ষেত্রে বিঘাতে 15 থেকে 20 কিলো 10-26 প্রয়োগ করতে পারেন, বা ডিএপি হলে একটু কমিয়ে নিন ডোজটা, 14-35 14 হলেও সেম থাকুক, 14-28 14 হলেও সেম থাকুক, অসুবিধা নেই। মোটামুটি 15 থেকে 20 কিলো প্রয়োগ করলেই কিন্তু গাছ খুব সুন্দর স্বাস্থ্যবান হয়ে বার হতে থাকবে। এবং চাপানের সময় প্রয়োজন অনুযায়ী যেমন গাছের পরিস্থিতি দেখবেন ইউরিয়া দেবেন, 10 থেকে 12 কেজি ইউরিয়া সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। আর যাদের অলরেডি হারভেস্টেড ল্যান্ড অর্থাৎ আলু যাদের উঠেছে সেই জমিতে যদি আপনারা লাগান সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে সার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, ওই 22-25 দিনের মাথাতে জাস্ট ইউরিয়া ছড়িয়ে দিলে কি হয়, গাছ অটোমেটিক উঠে যায় এবং ওই পুরনো আলুর জমির পড়ে থাকা তেজে, আলুতে প্রচুর পরিমাণ সারের প্রয়োজন হয়, তো সারের প্রয়োগ করা হয়, সেই সারের তেজে মোটামুটি খুব ভালো পরিমাণ তিল চাষ হয়ে যায়। এরপর গাছ যখন বড় হয়ে যাবে একটা জিনিস দেখা যায় যে অনেক সময় গাছের পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, সাদামাছি বা কিছু উড়ো পোকাতে এসে পর ফুটো ফুটো করে দিচ্ছে। এই রোগটাকে যদি আপনি আটকাতে চান, এই জন্য আপনাকে ইমিডাক্লোপিড জাস্ট একটু নিয়ে করে স্প্রে করে দিলেন, তাতেও কাজ হবে, বা যে কোনো একটা হালকা মাপের একটা ইনসেক্টিসাইড দিয়ে দিলে মোটামুটি এই রোগ থেকে গাছকে রক্ষা করা যায়, তো পাতা ফুটো ফুটো দাগটা না হয়। তাহলে কি হলো, ওভারঅল অটোমেটিক গাছ বড় হয়ে গেল এবং ফুল ধরবে, অটোমেটিক ফলন খুব ভালো হয়ে যাবে, খুব একটা ট্রিটমেন্টের বেশি প্রয়োজন হয় না। আর নর্মালি কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত এই তিল গাছে ইনসেক্টিসাইড মানুষজন ইউজ করে না, খুব কম মানুষ আছে ইউজ করে, যেটা ইউজ করে সেটা হচ্ছে হার্বিসাইড। এই হার্বিসাইডটা মাস্ট দেয় মানুষ। এবং নিম্নচাপ হলে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নিম্নচাপে যেটা হয়, টানা 3 দিন 4 দিন বৃষ্টি হচ্ছে, জমিতে জল জমে গেছে, এটা কিন্তু গাছের ক্ষেত্রে খুবই খুবই ক্ষতিকর। আপনাদেরকে যেভাবেই হোক জমিতে একটা নিকাশির ব্যবস্থা রাখতে হবে।
যদি অতিরিক্ত নিম্নচাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আপনি জমির আল কেটে দিলে জলটা জমানো জলটা যেন বেরিয়ে যায়। জল যদি জমিতে জমে থাকে 4-5 দিন ধরে গাছটা যদি ডুবে থাকে গাছের গোড়া, তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছ ঝিমিয়ে মারা যাবে এবং আপনারা ফলন পাবেন না, একদম গাছ অকালেই মারা যাবে। এই বৃষ্টিতে কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। আবার কি, যখন তিলটা উঠে যখন হারভেস্টিং করা হয়, পেকে গেছে কেটে পরে যখন আনা হয়, সেই সময়ও যদি মেঘলা বৃষ্টি ওয়েদার থাকে, এটা কিন্তু তিলটাকে কালেকশন করতে ভীষণভাবে মানুষকে কষ্টকর সম্মুখীন হতে হয়। এবং তিলটা কাটার পরে কি করবেন, তিল গাছটা কাটার পরে বেশিরভাগ জায়গাতে কি করা হয়, একটা জায়গাতে ঢিপি করে রেখে দেওয়া হয়, অর্থাৎ যে দিকটা সটা আছে সে সুটির দিকটাতে ভেতর দিকে করে, খাড়াগুলো বাইরে দিকে করে, এইভাবে একটা এইভাবে একটা এইভাবে একটা গোল আকৃতি করে উঁচু করে করে দেওয়া হয়। এবং সেটা 3 দিন 2 থেকে 3 দিন থাকলে গুমতে থাকে, একটা গরম ভাব বেরোতে থাকবে এবং সেই গরম ভাবটা বেরিয়ে যখন ঘুমে যাবে, সেইটাকে রোদে মেলে দিলে কি হয়, খুব দ্রুত একটু ঝাড়লে নাড়ালে তেলগুলো বেরিয়ে আসবে এবং সেই তেলগুলো মানুষ কালেক্ট করে রাখে এবং মার্কেটে বিক্রি করে। এবং ওই তেলটা কি হবে, লাল খোসাযুক্ত তেল। এই লাল খোসাযুক্ত তেলটাকে মেশিনে উপরের খোসাটা সরিয়ে দিয়ে পরে সাদা অংশটা বার করে এবং সাদা অংশটা মার্কেটে বিক্রি হয়, বা নানান মিষ্টিতে বা অনেক বেকারি ফুড আছে বা কেক টেক চকলেট আছে, সেগুলোতে কিন্তু ওই সাদা ভার্সনটা তেলটা ইউজ করা হয়। বা তেল ক্ষেত্রেও তেল প্রচুর পরিমাণে ইউজ হয়, তেলের নানান কাজ আছে। তাহলে এইভাবে মোটামুটি আপনারা তিল চাষটা করবেন এবং একটু আর্লি যদি তুলে নিতে পারেন ওই বর্ষা সিজনটা আসার আগে, তাহলে কিন্তু আপনাদের এই তিলটাকে কালেকশন করতে খুব সহজ হবে। কারণ এই তিলটা যখন রোদে দেওয়া হয় ভর দুপুরে, মানে 40-42 ডিগ্রি টেম্পারেচার থাকে, এই সময় কিন্তু বৃষ্টি বা এইসব কিছু হলে খুব ছোটা দৌড়া মানুষকে করতে হয় এবং অনেক সংগ্রাম করে ফসলটা কালেক্ট করতে হয়। তাহলে এইগুলোই নিয়ম, মোটামুটি সবাই কম বেশি জানে। স্টিল একবার যদি জিনিসগুলো একটু মাথায় রাখেন আপনি, হয়তো আরো বেটার ভাবে এগোনো যাবে, আরো বেটার ফলন আপনারা করতে পারবেন। ধন্যবাদ। নমস্কার।